লেখিকা সাবিয়াতুল সাভা। জবা চুপচাপ শুধু আয়ানের পিছু পিছু হাঁটছে। পুরো মার্কেট ঘুরে ঘুরে আয়ান নিজের পছন্দ মতো জবার জন্য মার্কেট করল। ওদের সাথে অভ্র আর বেলিও ছিল। অভ্র মোবাইলে কি যেন করছে আর বেলি একটার পর একটা ড্রেস অভ্রকে দেখাচ্ছে। এক পর্যায়ে ওদের মার্কেট করা শেষ হয়। আসার সময় আয়ানের খুব ইম্পর্ট্যান্ট একটা কল আসলো, এখনই অফিসে যেতে হবে। আয়ান অসহায় চোখে জবার দিকে তাকালো। ভেবেছিল এখন জবাকে নিয়ে ভালো কোনো একটা রেস্টুরেন্টে যাবে, তার হলো না। বেলি বলে উঠল, আয়ান ভাই আমিও তোমার অফিসের কাছেই যাব, মারিয়ার বাসায় তুমি না হয় আমাকে নামিয়ে দিবে। অভ্র ভাইয়া জবা ভাবিকে নিয়ে চলে যাক। আয়ান জবার দিকে তাকিয়ে বলল, সাবধানে যাবেন আর হ্যাঁ বাসায় গিয়ে একটা কল দিয়ে জানাবেন। অভ্র দাঁড়িয়ে আর চোখে আয়ানের এমন কথা শুনে বিড়বিড় করে বলে উঠল, মনে হচ্ছে আমি ছিনতাই করে নিয়ে যাব নাকি, একটা মেয়েকে সাবধানে বাসায় নিয়ে যাওয়ার মতো পুরুষ নই আমি। আয়ান আবার অভ্র দিকে তাকিয়ে বলল, অভ্র দেখে শুনে নিয়ে যাস, কোনো সমস্যা হলে আমাকে কল দিবি। অভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য আকাশের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস নিল, কিছু সময় চোখ বন্ধ রেখে বলল, এত টেনশন অন্যের বউ নিয়ে হলে নিজের সাথে অফিসে নিয়ে যা। আয়ান কিছু বলার আগেই অভ্র গিয়ে বাইকে বসে পড়ল। আয়ান বাইক দেখে বলে উঠল, বাইকে যাবে? অভ্র বিরক্তিকর দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলল, বাইক এনেছি তো কি গরুর গাড়িতে করে নিব? আয়ান জবার দিকে তাকিয়ে বলল, না আমি সেটা বলিনি, জবার যদি সমস্যা হয়। অভ্র এবার সত্যি সত্যি রেগে গেল, জবা উনি এখনো সম্পর্কে তোমার ভাবি আর উনি আমার সাথে যাচ্ছে, তারপরও এত চিন্তা করার মতো কিছু দেখছি না। আয়ান বলে উঠল, তুই না হয় গাড়িতে করে যা, আমি বেলিকে নিয়ে বাইকে যাচ্ছি। বেলি বলে উঠল, দেখো আয়ান ভাই আসার সময় আরেকটু হলে আমি বাইক থেকে পড়ে হসপিটালে ভর্তি থাকতাম। এই অভ্র ভাই আমাকে কাঁধে হাতটাও রাখতে দেয়নি, মাঝে এতটা জায়গা রেখেছে, মনে হচ্ছিল আরো দুইজন বসতে পারবে। আমি ভুলেও বাইক দিয়ে যাব না। তাহলে রিক্সা করে চলে যা। রিক্সা করে যেতে পারলে তোমাকে কখনো বলতাম না। জবা চুপচাপ গিয়ে অভ্র পেছনে বসে বলল, বাইক চালান। আয়ান বেলি এখনো তর্কাতর্কি করেই যাচ্ছে, আশেপাশে মানুষ অদ্ভুতভাবে ওদের দিকে তাকিয়ে যাচ্ছে। একজন বৃদ্ধ এগিয়ে এসে বলল, নতুন বিয়ে হয়েছে বুঝি তোমাদের? আয়ান বেলির দিকে তাকাতেই বেলি হ্যাঁ করে আয়ানের দিকে তাকালো। মশা ঢুকবে, এত বড় হ্যাঁ বন্ধ কর। বেলি আয়ানকে কিছু বলার আগেই বৃদ্ধ আবার বলে উঠল, নতুন নতুন বিয়ে এমনি হয়, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছিলাম তখন আমাদেরও রাস্তায় এভাবে ঝগড়া হতো, শুধু রাস্তায় নয় যেখানে যেতাম সেখানেই ঝগড়া, ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া। তবে মজার বিষয় কি জানো? আমরা ঝগড়া করে এক সেকেন্ডও আলাদা থাকতে পারতাম না, কথা না বলে থাকতে পারতাম না। বেলি আয়ানের দিকে তাকিয়ে বলল, আরে দাদা ভাই এই ছেলের মুখ দেখেছেন? আপনার কিভাবে মনে হলো এমন হনুমান মহিলা স্বভাবের ছেলেকে আমি বিয়ে করে জীবন শেষ করব? এই হনুমানের নানি, তোর কি মনে হয় তোর মতো শাকচুন্নিকে আমি বিয়ে করে আমার ঘাড় মটকাবো? আমি তোমার মতো ঝগড়ুটে খবিশকে বিয়ে করে রাস্তাঘাটে মানসম্মান হারাবো? তোর মতো ছেলে টাইপ মেয়েকে বিয়ে করে জীবন জাহান্নাম বানাবো? এত বড় পাপ আমি করব? আহারে আমার হুজুর টাইপ লোক রে। এদের ঝগড়া চলতেই আছে। বৃদ্ধ একবার আয়ানের দিকে আরেকবার বেলির দিকে তাকিয়ে বলল, এদের মধ্যে আমি আর আমার রানীকে দেখতে পাচ্ছি, একটা সময় আমাদেরও এমন ছিল, যা আজও আছি। এই যে বলে দিয়েছে আসার সময় কিছু নিয়ে আসবে, আমি ওর জন্য ফুলকপি নিয়ে যাচ্ছি। ঝগড়া হওয়ার কোনো চান্স রাখিনি, খাবার নিয়ে যাইনি বলে ঝগড়া করতে, আসলে বলবো ফুলকপি রান্না করে খেয়ে নাও, আর ফুল নিয়ে যাইনি বলে গাল ফুলিয়ে রাখলে, ফুলকপি হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে সামনে ধরলে সব রাগ শেষ হয়ে যাবে। বলা যায় এক ঢিলে দুই পাখি। অভ্র কিছু দূর এসে বাইকের গতি কমিয়ে দিল, রাস্তার একটা সাইডে গাড়ি থামিয়ে বলল, রাস্তার ওই পাশে একটা টং দোকান আছে, চলেন চা খেয়ে আসি। জবা একবার রাস্তার ওই পাশে তাকালো, অভ্র দিকে তাকিয়ে বলল, আপনি খেয়ে আসুন, আমি অপেক্ষা করছি। অভ্র জবার হাত ধরে বলে উঠল, চলুন তো। জবা একবার নিজের হাতের দিয়ে তাকালো। অভ্র জবার হাত ধরে রাস্তায় পার হলো। পুরোটা সময় জবা অবাক হয়ে তাকিয়ে রইল অভ্র দিকে। রাস্তার পাশে দাঁড়িয়ে দুইজন চা খেয়ে এসে বসলো বাইকে। জবা বিড়বিড় করে বলে উঠল, বাড়িতে যাওয়ার পর যে কি হয় কে জানে। অভ্র জবার দিকে তাকিয়ে বলল, আপনি কি ভয় পাচ্ছেন? জবা রক্তজবা ভয় পাচ্ছে। যাকে সবাই ভয় পায় সে ভয় পাচ্ছে।
অভ্র এমন কথায় জবার কিছুটা সন্দেহ হয়। জবা অভ্র পেছনে বাইক শক্ত করে ধরে বলল, আপনি একটু বেশি বলছেন মনে হচ্ছে না? আমি বেশি বলছি? আর আপনি পরিচয় গোপন করে মিথ্যা আশ্রয় নিয়ে আছেন, তার বেলায় কি বলবেন জবারানী? আমি মিথ্যা আশ্রয় নিয়ে আছি তার প্রমাণ কি? আপনি? আপনার কথায় এটা প্রমাণ হয়ে যাবে। অভ্র বাইক থামিয়ে জবার সামনে এসে রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, আমার ভাই কোথায়? জবা অভ্র রাগ দেখে অবাক হয়, সাথে ভয়ও পেয়ে যায়। অভ্র জবার দুই গাল শক্ত করে চেপে ধরে বলে উঠল, আমার ভাইয়ের কিছু হলে আমি তোমার সবকিছু সবার সামনে মুখোশ টেনে খুলব। সে তুমি যত বড় সিআইডি অফিসার হও না কেন, আমার ভাই এখনো বেঁচে আছে সেটা আমি খুব ভালো করেই জানি। ব্যথায় জবার চোখ জলে টলমলে হয়ে ওঠে। জবার চোখে জল দেখে হুঁশ ফিরে অভ্র জবার গাল ছেড়ে অন্যদিকে ফিরে রাগে ইচ্ছে করে নিজের গালে নিজে থাপ্পড় বসাতে। ও কিভাবে পারল জবার সাথে এমন ব্যবহার করতে? জবা যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে। কয়েক মিনিটে কি হয়ে গেল? আসিফ বেঁচে আছে, আর জবাই কেন ওকে লুকিয়ে রাখবে? জবা অভ্র উদ্দেশ্যে বলে উঠল, ভালোই তো আমার বিষয় জেনে গেছেন, তাহলে ভালো করে শুনে রাখুন, না আমি আপনার ভাইকে কিডন্যাপ করেছি, আর না আমার কারণে তার মৃত্যু হয়েছে। অভ্র রাগ নিয়ন্ত্রণ করে জবার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো কাঁচা খেলোয়াড় রয়ে গেছো রক্তজবা। আমি তোমার সব উদ্দেশ্য সম্পর্কে জেনেই ছাড়বো সবকিছু সবার সামনে আনতে, আমার বা হাতের খেল। অথচ আমি চাই তুমি কতটুকু করতে পারো, তুমি নিজ থেকে সবকিছু সামনে আনবে। আমি কেন কষ্ট করতে যাব? জবা ভেতর ভেতর রেগে গেল, ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে তাকিয়ে রইল অভ্র দিকে। অভ্র জবার হাসির দিকে তাকিয়ে বলল, তুমি এতটা পাল্টে গেলে কিভাবে রক্তজবা? আপনি তো নাম দিয়েছিলেন রক্তজবা। আচ্ছা, রক্তজবার গল্প জানেন? এই যে খুব সহজে একটা নাম দেওয়া যায়, কিন্তু তার অর্থ খুঁজে বের করলে নামের সাথে হয়তো জীবনটাও পাল্টে যায়। পরিস্থিতি আমাদের বাধ্য করে আসল রক্তজবা হয়ে উঠতে। এমন কি হয়েছিল? আপনার হসপিটালে দেরি হচ্ছে, রোগী রেগে ঘুরঘুর করে বেড়ান, কেমন ডাক্তার আপনি? অভ্র হাসতে হাসতে বাইকে উঠে বসল। আমার বিষয়েও ভালোই খবর রাখো দেখছি। শত্রুকে শেষ করতে হলে তার চারপাশের সবার খবর রাখতে হয়। তোমার সেই শত্রুর সাথে দেখা করার আমার আকাশম ইচ্ছে। যদি সেটা আপনার খুব কাছের কেউ হয়, আপনার হৃৎপিণ্ডের কাছের, তাও তার অপরাধ কি জানতে চাই। তখন যদি আমাকে ভুল মনে হয়, তোমার চোখে আজও আমি সঠিক দেখি না রক্তজবা। উহু, তুমি শুধু জবা, আমার দেখা সেই রক্তজবার সাথে এই জবার কোনো মিল নেই। এই জবার নাম কি দেওয়া যায়? জবা ফিসফিস করে বলে উঠল, ধ্বংস। জবা? এই জবা আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দিবে, যেভাবে আজ থেকে 20 বছর আগে আমার মাকে, আমার পরিবারকে করেছিল আপনার পরিবারের লোকজন। অভ্র বলে উঠল, কিছু বললে? জবা চোখ বন্ধ করে বলে উঠল, না। অভ্র লোক লাগিয়ে জবার সব খবর জেনে গেছে। জবা কি করে? ওর পরিবারে এখন কে কে আছে? ও এখানে কিভাবে এলো? সব জানতে পারলেও জবার এখানে আসার কারণ এখনো বুঝতে পারছে না। কেউ জানে না জবা এখানে আছে। প্রায় জবা বাড়িতে যায়। কথা হলো, এখন অভ্র ভাবছে জবা আসিফকে লুকিয়ে রেখেছে, কিন্তু কেন? এতে জবার লাভ কি? আর অভ্র বা এমন কেন মনে হচ্ছে? সবাই তো জানে আসিফ মারা গেছে, এখানে আবার কি রহস্য লুকিয়ে আছে? জবা পুরো রাস্তা ভাবতে ভাবতে আসলো। জবার ভাবনায় ঢুকে গেল, সত্যি কি আসিফ বেঁচে আছে? আসিফের লাশ পাওয়া যায়নি, এটা কেন জবা আগে ভেবে দেখেনি? আসিফকে কেউ ইচ্ছে করে লুকিয়ে রাখেনি তো? যেন দোষটা জবার উপর দিয়ে চলে যায়। জবার এখন আসল কাজ হলো আসিফকে খুঁজে বের করা। আসিফের গাড়ি যেখান থেকে খাদে পড়েছিল, জবা কাল সেখানে যাবে। তাহলে কি আরো কেউ জবার আসল পরিচয় জেনে গেছে? জবাকে আরো সাবধান হয়ে চলতে হবে। বাবাকে দেওয়া ওয়াদা জবা পূরণ করবেই। সবগুলো পাপীকে তার শাস্তি জবা নিজ হাতে দিবে। বাড়িতে আসতেই মুখোমুখি হলো কুলসুম বেগমের। উনি জবার দিকে তাকিয়ে বলল, আয়ান কোথায়? জবা মাথা নিচু করে বলল, অফিসে চলে গেছে। তুমি কার সাথে এসেছো? আমার সাথে। সবাই পেছনে ফিরে অভ্রকে আসতে দেখল। কুলসুম বেগম একবার অভ্র আরেকবার জবার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও রুমে গিয়ে। শার্লিন বেগম ভেবেছিল আজ একটা তুফান চলবে ঘরে, অথচ কিছুই হলো না। কুলসুম বেগম তো রেগেছিল। হঠাৎ কি হলো? কুলসুম বেগমের মাথায় উল্টাপাল্টা কিছু ঢুকার আগেই আজই বেলি আর অভ্র বিয়ের কথা বলতে হবে।
আজ বেলির আব্বু শরীফ সাহেব বাসায় আসলে বড় ভাবির সাথে বেলি আর অভ্র বিয়ের বিষয় কথা বলে সবকিছু ঠিক করে নিতে হবে। ঘরের মেয়ে ঘরেই থাকলো, আর অভ্র মতো ছেলে লাখে একটা মিলে না। গ্রামের নাম ময়নামতি। ঠিক দুপুরে মাথার উপর এক হাত রেখে জবা বলে উঠল, এত রোদ, তার উপর ছাতাও আনতে ভুলে গেছি। বিরক্ত হয়ে আলিফকে কল লাগালো ওর বাইকটা নিয়ে আসতে। জবা একটা টং দোকানে গিয়ে বসে এক কাপ চা চাইল। লোকটা প্রথম তাকালো জবার হাতের দিকে, এত ফর্সা কারো হাত হয়? হাত থেকে মুখ সরিয়ে তাকালো মুখের দিকে, রোদের তাপে ফর্সা মুখ লাল হয়ে গেছে, সাথে সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। লোকটা একটা টিস্যু বের করে জবার দিকে এগিয়ে দিল। জবা মুচকি হেসে টিস্যু হাতে নিয়ে বলল, ধন্যবাদ চাচা। লোকটা ফিরতি জিজ্ঞেস করলো, আপনেরে তো এর আগে কখনো দেখি নাই, কই আইছেন? জবা চায়ের কাপ হাতে নিয়ে বলল, সিআইডি অফিসে। লোকটার মুখটা মলিন হয়ে গেল। জবা খেয়াল করলো, তবে কিছু জিজ্ঞেস করলো না। লোকটা আর জবাকে কিছু জিজ্ঞেস করেনি। হয়তো জবার কিছু বলার অপেক্ষা করেছিল, কিন্তু জবা তো জবাই। আয়ান কপালে হাত থেকে বসে আছে, এত বড় ভুল ওকে দিয়ে কিভাবে হলো? এই কেসটা কে দেখছে? পাশেই হাবিলদারকে জিজ্ঞেস করলো। স্যার, সিআইডি অফিসার নিরুপমা, নিরু ম্যাম। আয়ান কয়েকবার নামটা মনে মনে বলল। রেডি হও, আমরা এখনই বের হচ্ছি। স্যার কোথায়? সিআইডি অফিসে। মাঝ রাস্তায় আসতেই হাবিলদার বারেক শাহ বলে উঠল, স্যার বাজারের সাইডে একটু গাড়ি থামাবেন। আয়ান ভ্রু কুচকে বারেকের দিকে তাকাতেই বারেক লাজুক একটা হাসি দিয়ে বলল, স্যার বউ বলেছিল কিছু বাজার করে নিয়ে যেতে। আয়ান হা করে বারেকের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমরা এখন কত ইম্পর্ট্যান্ট একটা কাজে যাচ্ছি, এখন তুমি বাজার করবে? স্যার, সামনেই আমার বাসা, নেমেই দিয়ে আসবো, না হয় আজ না খেয়ে থাকতে হবে। আয়ান বিরক্ত হয়ে বলল, বাসায় সব সময় কিছু না কিছু নিয়ে রাখবে, যেন একদিন মিস গেলে না খেয়ে থাকতে হয়। স্যার, বাসায় তো সব কিছু আছে, কিন্তু আমার বিবিজানের নাকি টমেটো খেতে ইচ্ছে করছে। পেছনে থেকে একজন বলল, তোমার বিবিজানের তো কালকে মনে হয় মোলা খেতে ইচ্ছে করছিল। বারেক লাজুক হেসে মাথা নাড়ল। আয়ান বারেকের দিকে তাকিয়ে বলল, তুমি এভাবে লজ্জা কেন পাচ্ছ বারেক? স্যার, বউয়ের কথা বলছি, লজ্জা পাবো না। আয়ান সাথে সাথে গাড়ি থামিয়ে বলল, নামো। জি স্যার। নামতে বলেছি তোমাকে। কিন্তু স্যার, বাজার তো আরো দূরে। হেঁটে হেঁটে চলে যাও। আয়ান বারেককে গাড়ি থেকে নামিয়ে মিনিটে ওর চোখের আড়াল হয়ে গেল। মনে মনে বলে উঠল, বয়সে আমার অর্ধেক হবে, বিয়ে করে বিবিজান বলা শুরু করেছে, এত লজ্জা হলে বিয়ে করার কি দরকার ছিল? আর আমি এখনো বলেই চোখ বন্ধ করতেই জবার মুখটা ভেসে উঠল। নিমিষেই সবকিছু ভুলে ঠোঁটের কোণে হাসি দেখা দিল। আয়ানের পাশে বসা একজন পুলিশ বলে উঠল, আজকাল স্যারকে বুঝতে পারছি না, এখনই রেগে যাচ্ছেন আবার এখনই হাসছেন, মনে তো হচ্ছে প্রেমে পড়েছেন। আয়ান রাগ না করে লোকটার দিকে তাকিয়ে হেসে উঠল। জবা চায়ের বিল মিটিয়ে উঠে যেতেই ওর সামনে দিয়ে একটা পুলিশের গাড়ি চলে গেল। গাড়িটা দেখে জবা থমথমে মুখে দাঁড়িয়ে রইল। পেছনে থেকে শোনা গেল, চায়ের দোকানের লোকটা বলছে, স্যার, পুলিশ দেখলেই আজকাল গালি দিতে ইচ্ছে করে, এরা জনগণের সেবা করার শপথ নিলেও এরা টাকার পাওয়ারের পেছনে দৌড়াতে আসে। জবা একবার পেছনে বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে বলল, সিআইডি অফিসারদের সম্পর্কে আপনার মতামত কি চাচা? বৃদ্ধর চোখে মুখে এত রাগ দেখে অবাক হলো জবা। লোকটার ছলছল চোখ জোড়াও চোখ এড়ালো না জবার। লোকটা জবার দিকে তাকিয়ে বলল, সবই এক মা, এদের কারো কাছে সঠিক বিচার নেই, টাকার পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় বিচার। তোমার কাছে টাকা আছে তো পুরো দুনিয়াই তোমার। জবার বলতে ইচ্ছে হলো, সবাই এক নয় চাচা, সবাই টাকার পেছনে ঘুরে না। কিন্তু জবা কিছুই বলল না। আলিফ চলে আসলো ওর বাইক নিয়ে। জবা ব্যাগ থেকে মাস্ক বের করে পরে নিল। আলিফ জবাকে টং দোকানের সামনে দেখে দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে বলল, আপু, আপনি শাড়ি পরেছেন? এতে বোকার মতো 36টা দাঁত বের করে হাসার কি আছে? এই প্রথম দেখলাম, তাই। বেশি কথা না বলে চুপচাপ বাইক চালাও। আলিফ বাইক চালাচ্ছে, আর কি কি হয়েছে সবকিছু বলবে, এটাও বলল, আজ পুলিশ অফিসার আয়ান চৌধুরী এসেছে। জবা খুবই বিরক্ত হলো। যেখানে বাঘের ভয় সেখানেই কেন বাঘ আসতে হয়? আয়ান অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কারো। জবা অফিসে ঢুকতেই সবাই ওকে সম্মান জানালো।
একমাত্র আলিফ ছাড়া এখনো কেউ নিরুপমা নীরুর মুখ দেখেনি অফিসে। আয়ানের সামনে দিয়েই গেল জবা, যাকে সবাই নিরুপমা নীরু বলেই চিনে। জবার আসল নাম সিআইডি অফিসার নিরুপমা নীরু। আয়ান নিচের দিকে তাকিয়েছিল, নিরুপমার আসার কথা শুনে উপরে তাকালো। নিরুপমাকে বলা হলো, আধা ঘন্টা ধরে পুলিশ অফিসার আয়ান চৌধুরী আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে, আসতে বলবো ম্যাম। নিরুপমা সোজাসাপটা এখন দেখা করতে নিষেধ করে দিল। আয়ান অবাক হয়ে বলল, আপনি গিয়ে বলুন, ইম্পর্ট্যান্ট কথা ছিল ওনার সাথে, আর্জেন্ট। আয়ান সব অপমান চোখ বন্ধ করে হজম করে নিল। একটা মেয়ে এভাবে ওকে রিজেক্ট করলো। আয়ানের মস্তিষ্ক বলে উঠল, তুই কি প্রেমের প্রস্তাব দিয়েছিস যে তোকে রিজেক্ট করেছে? আয়ান বেশ রেগে বলে উঠল, এমন রোড মহিলাকে তো আমি মরে গেলেও প্রেমের প্রস্তাব দিব না। চলেন ম্যাম বলেছে, 5 মিনিট সময় আছে ম্যাম, আবার বের হয়ে যাবেন। আয়ান রাগে গটগট করে এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করে ভেতরে গেল। মুখে মাস্ক, চোখে চশমা, গায়ে সাদা শার্ট, আর চুলগুলো উঁচু করে বাঁধা। এমন ছেলে টাইপ মেয়ে আয়ানের একটুও পছন্দ না। সে আর দ্বিতীয়বার নিরুপমার দিকে না তাকিয়ে নিজের সকল কথা আর কেসের বিষয় শেষ করল। কেসের মূল বিষয় ছিল একটা মেয়ের বিষয়। আজ থেকে 4 মাস আগে এই কেস নিয়েছিল অন্য কেউ, তারপর এটা দামাচাপা দিয়ে দেওয়া হয়। এতদিন পর সেই কেসের ফাইল আয়ানের কাছে এসে পৌঁছায় আর দায়িত্ব দেওয়া হয় আয়ানকে। এখানে লেখা আছে, মেয়েটাকে একাধিক লোক মিলে রেপ করা হয়, তারপর তাকে মেরে ফেলার জন্য একটা খাদে ফেলে দেওয়া হয়। ভাগ্য ভালো নাকি খারাপ মেয়েটার জানা নেই, কিন্তু মেয়েটা তাও বেঁচে যায়। আসলে এটাকে কি বাঁচা বলে? তাও মেয়েটা একটা আশা নিয়ে আছে, সে এর সঠিক বিচার পাবে। মেয়েটা এখনো হসপিটালে ভর্তি। আয়ান জিজ্ঞেস করল, আপনি মেয়েটার সাথে দেখা করেছেন? নিরুপমা ফাইল রেখে বলল, মেয়েটার সাথে আমার দেখা হয়েছে, তবে তার পরিবারের সাথে এখনো সুযোগ হয়নি, তবে খুব জলদি তাদের সাথেও দেখা করব। আয়ান কিছু একটা ভেবে বলল, এক হাতে তো তালি বাজে না, এখানে নিশ্চয়ই মেয়েটারও দোষ আছে, সে কেন এত রাতে সেখানে ছিল? নিরুপমা সিরিয়াস মুখে হাসি টেনে বলল, সিরিয়াসলি আয়ান চৌধুরী, আপনি একজন পুলিশ অফিসার হয়ে এইসব বলছেন? আমার জানা মতে মেয়েটা তার বান্ধবীর বিয়েতে গিয়েছিল, বাকিটা তো সামনেই জানা যাবে। আরও কিছু কথা এই বিষয় বলে আয়ান নিরুপমার একটা কার্ড নিয়ে চলে আসলো। এই কেসটা আয়ান আর নিরুপমা মিলে সমাধান করবে। বাহিরে আসতেই আয়ান দেখল বারেক চলে এসেছে। আয়ান বারেককে দেখে বলল, তুমি? স্যার, সিএনজি করে চলে এসেছি। তোমরা আর পুলিশ জাতটার মানিজ্যত রাখলে না। সন্ধ্যায় শার্লিন বেগম টেনেটুনে শরীফ সাহেবকে কুলসুম বেগমের রুমে পাঠালো। কুলসুম বেগম ভীষণ টেনশনে ছিলেন। পরপর ইম্পর্ট্যান্ট 2টা ফাইল গায়েব, তার উপর কোম্পানিতে একের পর এক লস। এমন হতে থাকলে এত কষ্টের কোম্পানি সব শেষ হয়ে যাবে, এত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। শরীফ সাহেব ভেতরে এসে বলল, ভাবি কোনো সমস্যা? আরে শরীফ, তুমি কখন বাড়ি ফিরলে? এই তো কাল রাতে। ওহ, কেমন চলছে তোমার অফিস? ভালো। খেয়েছ? না ভাবি, একসাথে খাবো। কুলসুম বেগম জানেন শরীফ খুব কম কথা বলে, একটু লাজুক টাইপের। শরীফকে দেখলেই মায়া হয়। কুলসুম বেগমের এত ভদ্র অন্তত বড় 2টা ভাইয়ের মতো হয়নি। শরীফ সাহেব কিভাবে বেলিয়ার অভ্রের কথা বলবেন বুঝে উঠতে পারছেন না। কুলসুম বেগম শরীফ সাহেবকে এমন ছটফট করতে দেখে জিজ্ঞেস করল, কিছু বলবে শরীফ? ভাবি, আসলে বলে ফেলো, আমি তোমাকে সব সময় ছোট ভাইয়ের মতো দেখি, বড় বোনের কাছে কোনো সংকোচ ছাড়াই বলতে পারো। শরীফ সাহেব সাহস নিয়ে বলেই দেয় বেলিয়ার অভ্রের বিয়ের কথা। জবা আলমারি থেকে সবকিছু নিচে ফেলে দিয়েছে, রুমটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও নিজের প্রিয় ডায়েরিটা পেল না। এটাই তো একমাত্র প্রমাণ ছিল জবার মায়ের হাতের শেষ ছোঁয়া। জবা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। ফ্লোটে চোখ যেতেই ঝাপসা চোখে একটা কিছু দেখেই রেগে বলে উঠল, তাহলে আমার রুমে তুমি এসেছিলে? ব্যালকনি টপকে অভ্র রুমে চলে গেল। অভ্র আজও ওয়াশরুমে পানির শব্দ পাওয়া যাচ্ছে। জবা অভ্রের রুমের অবস্থা নিজের রুমের থেকেও আরো বেশি খারাপ করে ফেলেছে ডায়েরি খুঁজতে গিয়ে। আলমারি হতে শুরু করে বিছানা, বই সবকিছু নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে। যাক, লাস্ট পর্যায়ে ডায়েরি পেল অভ্রের কাপড়ের নিচে। এই ডায়েরি দিয়ে অভ্রের কি কাজ?
জবা ডায়েরি হাতে নিতেই ছু মেরে পেছনে থেকে কেউ ওর হাত থেকে ডায়েরি নিয়ে নিল। জবা রেগে পেছনে ফিরে অভ্রের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলল, আপনি কি কখনো কাপড় পরে আমার সামনে আসতে পারেন না? তুমি কি কখনো মানুষ হয়ে আমার রুমে আসতে পারো না? সব সময় চোরের মতো কেন আসো? চোর তো আপনি আমার ডায়েরি কেন চুরি করেছেন? অভ্র ডায়েরিটা উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলল, এটা তোমার ডায়েরি, অথচ এখানে কোথাও তোমার নাম নেই, এখানে লেখা মায়া তালুকদার। জবা রেগে বলল, ডায়েরিটা আমাকে দেন। অভ্র হাত উঁচু করে ডায়েরি উপরে তুলে বলল, নিতে পারলে নাও। জবা লাফাতে শুরু করল। এত লম্বা হয়ে লাভ কি হলো তোমার? লাফিয়ে ও আমার হাত ধরতে পারছো না। জবা এগিয়ে গিয়ে লাফ দিতে গেলে পেছলে অভ্রকে নিয়ে বিছানার উপর ধপাস করে পড়ল। তখনই দরজা থেকে চোখ বড় বড় করে শার্লিন বেগম বলে উঠল, আল্লাহ গো, ছি ছি ছি, এইসব দেখার আগে কেন আমার চোখ অন্ধ হয়ে গেল না? জবা ভয়ে জমে গেছে। শার্লিন বেগম বড় বড় চোখ করে রাগী মুখে তাকিয়ে আছে ওদের দিকে। অভ্র নিজের বোকামির উপর ভীষণ বিরক্ত হল। দরজা ভেতর থেকে না লাগিয়ে সে কেন ওয়াশরুমে গিয়েছিল? শার্লিন বেগম দ্রুত পায়ে ভেতরে এসে দুই হাত ঠোঁটের উপর রেখে বলে উঠল, আল্লাহ, এইসব দেখার আগে কেন আমার চোখ অন্ধ হয়ে গেল না? কেন মুখের জবান বন্ধ হয়ে গেল না? জবা অভ্রকে ধাক্কা দিয়ে উঠে গেল। অভ্র লজ্জায় নিজের তোয়ালের দিকে তাকালো। এটা এদিক সেদিকে হলেই সব হারাবে আজ। শার্লিন ঘৃণা ভরা দৃষ্টিতে জবার দিকে তাকিয়ে বলল, আমি বারবার বলেছি, এই মাসুম ভোলাভালা চেহারার পেছনে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। সুন্দরী মেয়েদের এই একটা অভ্যাস ছি। অভ্র শার্লিন বেগমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ছোট আম্মু, আপনি বসুন, আমি আসছি। অভ্র ফিরতে ওয়াশরুমে ঢুকে গেল। জবা মাথা নিচু করে তাকিয়ে আছে। শার্লিন বেগম জবার দিকে তাকিয়ে বলল, তুমি বিধবা, স্বামী মারা গেছে, নষ্টামি করার হলে বাহিরে গিয়ে করতে, তাই বলে আমাদের ছেলের সাথে যে আজ বাদে কাল আমার মেয়ের স্বামী হবে তার সাথে? বেলি জানতে পারলে ঠিক কতটা কষ্ট পাবে। বারবার ওকে আমি বুঝিয়েছি, আজ যাকে আপন ভেবে বুকে টেনে নিচ্ছিস, কাল সে তোর বুকেই ছুরি বসাবে, হলো তো তাই। জবা কোনো কথা বলছে না। লজ্জা নাকি অপরাধ বোধে শুধু নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। অভ্র ওয়াশরুম থেকে বের হয়ে এসে শার্লিন বেগমের সামনে একটা চেয়ার রেখে বসল। জবার দিকে তাকিয়ে বলল, ভাবি, প্লিজ ছোট আম্মুকে এক গ্লাস পানি দেন। জবা পানির গ্লাসে হাত দেওয়ার আগেই শার্লিন বলে উঠল, আর ভালো মানুষ সাজতেন হবে না তোমাদের কারো, আমি যা দেখার সব দেখে ফেলেছি। আমার ঘৃণা হচ্ছে, তোমার ভাইয়ের বউ ছিল অভ্র। অভ্র সব সময় শান্ত আর গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু রেগে গেলে ভিন্ন বিষয়। অভ্র শার্লিন বেগমের দিক থেকে চোখ সরিয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বলল, আপনি যা দেখেছেন এবং যা ভাবছেন সবটাই ভুল ছোট আম্মু। ভুল, এখনো ভুল। আমি ছোট বাচ্চা। তিলকে তাল কেন বানাচ্ছেন? এখন আমার দোষ? আসলে চোরের দোষ থাকে না, যে চোর ধরে তার সবচেয়ে বড় দোষ। সবটাই একটা ভুল বুঝাবুঝি। তাহলে সত্যিটা কি? সত্যিটা এটাই, জবা ভাবি উনার একটা ডায়েরি খুঁজে পাচ্ছিলেন না, তখন উনি খুঁজতে খুঁজতে আমার রুমে চলে আসেন। এত রুম থাকতে তোমার রুমে কেন? আর ও কি পড়াশোনা জানে যে ওর কাছে ডায়েরি থাকবে? বোকা পেয়েছ আমাকে। ছোট আম্মু বেলি ডায়েরি একটা আমার রুমে রেখেছিল, এসেছিল কিছু পড়া বুঝতে, সাথে একটা ডায়েরি ছিল, আর ও জবাকে বলেছে আমার রুমে ডায়েরি রেখে গেছে। এবার একটু শান্ত হলো শার্লিন, তারপর আবার বলে উঠল, ডায়েরির সাথে এভাবে? বলতে গিয়ে লজ্জায় চুপ হয়ে গেল শার্লিন বেগম। এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি ওয়াশরুম থেকে শার্ট নেওয়ার জন্য বের হলাম, আর হঠাৎ আমাকে দেখে ভয় পেয়ে গেলেন জবা। যেহেতু ওয়াশরুম থেকে বের হয়েছি তাই নিচে পানি পড়েছিল, তার সাথে পিছলে উনি আমার উপর পড়েন, আর আমি তাল সামলাতে না পেরে বিছানায়, তখনই আপনি এসে হাজির। কথায় যুক্তি পেয়ে চুপ করে বসে রইল শার্লিন বেগম। জবা ডায়েরিটা হাতে নিয়ে নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল। শার্লিন বেগম মনে মনে কয়েকবার বলে উঠল, মায়া। ডায়েরি বিছানার উপরে ছিল, যা শার্লিন বেগমের চোখে পড়ে। ডায়েরির উপরে সুন্দর করে বড় বড় অক্ষরে লেখা, মায়া। সময় কারো জন্য থেমে থাকে না, তবে আয়ানের বিষয় হলে আলাদা। ওর সময় থমকে থাকে জবার দরজার দিকে। জবার কথা ভাবতে ভাবতে সে কম্পিউটারে নিরুপমা নিরু সার্চ দিল। ফেসবুক অ্যাকাউন্ট পেয়ে গেল, সাথে সাথে সেখানে বেশ কিছু ভিডিও আছে। নিরুপমা নিরুর একটা ভিডিওর ভিউ দেখে আয়ানের চোখ ঝাপসা হয়ে আসলো।
মানে কি ভাই, এই সিআইডি অফিসার তো বেশ ফেমাস। ভালো করে খোঁজ নিতে ফেসবুক ঘাটাঘাটি করে তেমন কিছু পেল না। পার্সোনাল বিষয় কিছুই লেখা নেই সেখানে, সব কাজের বিষয় ভীষণ দায়িত্বশীল অফিসার। কম্পিউটার বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে কপালে আঙ্গুল দিয়ে কিছু একটা মিলানোর চেষ্টা করলো আয়ান। নিরুপমা নীরুর বিষয় জানার এত আগ্রহ কেন আয়ানের? তার পার্সোনালিটি নাকি অ্যাটিটিউড? কথার ধরন খুবই সুন্দর, সাবলীল। মুখে মাস্ক, চোখে চশমা, মাথায় ক্যাপ, সাথে সাদা শার্ট। ছেলে নাকি মেয়ে কণ্ঠ না শুনলে কেউ বুঝতেই পারবে না। এত রুক্ষ কণ্ঠ, অথচ মেয়েরা মায়ের জাত, মেয়েদের কণ্ঠে থাকবে এক ঝাঁক মধু। কথা শুনলে মনে হবে শীতল নদী, অথচ এই মেয়ে পুরাই আগুন। আয়ান ঘাড় কাত করে তাকালো জবার দরজার দিকে। মেয়েরা হবে আমার জবার মতো। দেখলে দেখতেই ইচ্ছে হবে, কথা শুনলে শুনতেই ইচ্ছে হবে, হাঁটা দেখলে হৃদয় থমকে যাবে। বেলি দ্রুত এসে জবার রুম থেকে জবাকে নিয়ে নিচে আসলো। জবা এক হাতে ঘোমটা টেনে ধরে ধীর পায়ে নিচে নেমে আসলো। বেলি নিচে এসে লেগে গেল আয়ানের সাথে ঝগড়া। সে এখন হরর মুভি দেখবে। আয়ান যেন তার রুমে চলে যায়। আয়ান ঝগড়া মুডে পেছনে ঘুরে জবাকে দেখে থমকে গেল। ডাগর ডাগর চোখ, ঘোমটা টেনে ধরে আছে এক হাতে। আয়ান বেলির দিকে তাকিয়ে বলল, আমিও দেখব। কি? সর আয়ানের বাচ্চা, আমি জবা মৌরি হরর মুভি দেখব। আমি সাথে থাকলে সমস্যা কি? এত বড় ছেলে আমাদের সাথে কেন দেখবে? তুই অভ্র ভাইয়ার কাছে যা। বেলি, অভ্র আমার ছোট, অথচ তুই আমাকে তুই করে বলিস, আর অভ্রকে ভাই। যে যেটার যজ্ঞ। আগুনে ঘি ঢালার মতো কথা ছিল এটা। আয়ান রেগে গেল। দুইজনের ঝগড়া তুমুল থেকে তুমুল হতে লাগলো। মৌরির রুম থেকে বাহিরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। সাথে সাথে মৌরির মুখে শয়তানি হাসি ফুটে উঠল। একটু আগে মৌরি সিঁড়ির সামনে জবার জন্য তেল ফেলে এসেছিল। নিশ্চয়ই জবা নামতে গিয়ে পিছলে পড়েছে। আমার আয়ানের আশেপাশে কেউ আসতে চাইলে আমি তাকে এভাবে দূরে সরিয়ে দিব, দরকার হলে দুনিয়া থেকে। মৌরি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এসে বিকট শব্দে চিৎকার করে উল্টিয়ে নিচে পড়ল। ঝগড়া বন্ধ হয়ে গেল আয়ান আর বেলির। সবাই ভয়ার্ত চোখে পেছনে ফিরে দেখল সিঁড়ির নিচে পড়ে আছে মৌরি। দৌড়ে সবাই আসলো চিৎকার চেঁচামেচি শুনে। শুধু পেছনে ভিলেনি হাসি দিয়ে তাকিয়ে আছে জবা। তার মানে নিশ্চয়ই জবা কিছু করেছে। তাহলে কি মৌরির প্ল্যান আগে থেকে জবা জানতো? আর সেই প্ল্যান ওর দিকেই কৌশলে ঘুরিয়ে দিয়েছিল। মৌরিকে হসপিটাল নিয়ে গেছে আয়ান, সাথে গেছে বাড়ির অন্যান্য সদস্য। জবা মনের সুখে রুমে এসে গুনগুন করে গান গাইছে আর রুম গুছাচ্ছে। দরজায় কষাঘাত কয়েকবার করল কুলসুম বেগম। জবা দরজার দিকে তাকাতেই কুলসুম বেগম বলে উঠল, আমার সময় নেই, তুমি অভ্রের সাথে আজ একবার হসপিটালে গিয়ে চেক আপ করে আসবে আর সব ডিটেলস বলবে, সাথে সাথে আমার কাছে পাঠাতে। জবা ভদ্র মেয়ের মতো আচ্ছা বলে দাঁড়িয়ে রইল। কুলসুম বেগম যেতেই জবা ধপ করে বিছানায় বসে পড়ল। আর কয়েকটা প্রমাণ, তারপর সে সবকিছুর মুখোশ সামনে আনবে। আর কয়টা দিন এই সব সহ্য করে যেতে হবে। কুলসুম বেগম যেতেই ওর দরজার সামনে এসে হাজির অভ্র। জবা বিরক্তিকর দৃষ্টিতে তাকালো অভ্রের দিকে, তবে বেশিক্ষণ সেই বিরক্ত ধরে রাখতে পারল না। অভ্রের হাসি দেখে জবা অন্য পাশে ফিরে বুকে হাত রেখে বলে উঠল, উফ, আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত, এভাবে কেউ হাসে? অভ্র পেছনে থেকে বলে উঠল, কি হয়েছে? তুমি ঠিক আছো? জবা বোকার মতো বলে উঠল, উহু, একদম ঠিক নেই। অভ্র ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? বুকে ব্যথা। হঠাৎ বুকে ব্যথা? একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নেন, তারপর একটু রেস্ট নেন, ঠিক হয়ে যাবে। জবা বিড়বিড় করে বলে উঠল, এই ব্যথা তো গ্যাস্ট্রিকের না। অভ্র অবাক হয়ে বলল, তাহলে কিসের? জবা অভ্রের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, ডাক্তার তো আপনিই বলে দেন দেখি, কেমন ডাক্তার আপনি, রোগীর রোগ ধরতে পারেন কিনা? অভ্র সাথে সাথে জবার চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, আমি মনের ডাক্তার নই। খিলখিল করে হেসে উঠল জবা। জবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা থেকে নিচের দিকে। ঠিক এই জায়গা থেকে আসিফের গাড়ি নিচে পড়েছিল। নিচে জঙ্গল, সবার ধারণা জঙ্গলে আসিফের লাশ পড়েছিল। রাতে হয়তো জীবজন্তু ওর লাশটা টেনে হেঁচড়ে ছিঁড়ে খেয়েছে। এতদিন সবার মতো জবাও এটাই ভেবেছিল, তেমন ভালো করে ভেবে দেখেনি।
আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সবটা একটা বানানো প্ল্যান। জবা গভীর কিছু ভেবে আলিফকে বলল, তোমার কি মনে হয় আলিফ সবটা অ্যাক্সিডেন্ট? আলিফ জবার পাশেই ছিল না। ম্যাডাম, মনে তো হয় না। জবা আর আলিফ এইসব ভাবতে ব্যস্ত, তখনই জবার মোবাইল ভেজে উঠল। কল রিসিভ করে কানে চেপে ধরতেই ওপাশ থেকে বলে উঠল নিরুপমা। নিরু, ইয়েস, আমাকে চিনতে পেরেছেন? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি আয়ান চৌধুরী। আপনি কি কোনো সেলিব্রিটি যে নাম বললেই আমি চিনে ফেলব? তার মানে আপনি শুধু সেলিব্রিটিদের নাম মনে রাখেন? আমার মন এত বড় এখনো হতে পারেনি যারতার নাম মনে রাখার মতো। অপমানের আগে আয়ান টেবিলের উপর ফুলের টব শক্ত করে চেপে ধরল। এই মেয়ে সব সম্ভব অতিরিক্ত অ্যাটিটিউড দেখায়। আপনি কি কিছু বলবেন নাকি কল কেটে দিব? আমি পুলিশ অফিসার আয়ান চৌধুরী। নিরুপমার কণ্ঠস্বর আগের মতো শোনালো। তা কেন কল দিয়েছেন? কেসের বিষয় কথা বলতে। নিরুপমার কণ্ঠে বিরক্তি ভাব স্পষ্ট। কি বলবেন? 5 মিনিটের ভেতর বলুন। আয়ানের ইচ্ছে করল ফোন কেটে দিতে। একটা মেয়ে কিভাবে এমন ধারালো ছুরির মতো কথা বলতে পারে? কথায় কোনো মায়া নেই, স্বাদ নেই। এটা কেমন মেয়ে? এর পরিবার একে সহ্য করে কিভাবে? এর কি বিয়ে হয়েছে? ধুর, আমি এইসব কি ভাবছি? এমন কথা শুনলে ছেলেরা দৌড়ে পালাবে। বিয়ে পর্যন্ত যেতে হলে ওর মতো একটা দানব মানব লাগবে। রসকসহীন কাঠখোট্টা একটা পাষাণ পুরুষ লাগবে। এটা মেয়ে নাকি অন্য কিছু? নিরুপমা বিরক্ত হলো। আয়ান অনেক সময় ধরে চুপ করে আছে। আপনাকে দেওয়া 5 মিনিটের মধ্যে 4 মিনিট শেষ। আয়ান নিজের ভাবনা থেকে বের হয়ে বলে উঠল, সরি, একটা কাজ মনে পড়ে গিয়েছিল। কল দেওয়ার পর কেন এত কিছু আপনাদের মনে পড়ে? আয়ান থমথমে মুখে বলে উঠল, আপনি এখন এত প্রশ্ন করে বাকি 1 মিনিট শেষ করে দিবেন। শুরু করুন। যেই মেয়েটাকে রেপ করা হয়েছে তার কিছু ফ্রেন্ড এসে অনেক ঝামেলা করে গেছে। এইসব আমাকে কেন বলছেন? কথা শেষ করি। জি বলুন। মেয়েটার অবস্থা খুব খারাপ বলা যায়। ওখানে একজন ছেলে নয়, 5 জন ছেলে ছিল। নিরুপমার চোখে জল জমে উঠে। চোখের সামনে ভেসে উঠে কিছু পুরনো স্মৃতি। নিরুপমা, আপনি শুনতে পাচ্ছেন? জি। এখন মেয়েটার নাম ঈশা। সে বেশি কিছু বলছে না। আমি আজ হসপিটালে গিয়েছিলাম। খুব জলদি অপরাধী ধরা না পড়লে সব স্টুডেন্ট রাস্তায় বের হবে। সমস্যা বাড়তেই থাকবে। আমি দেখছি। আরেকটা কথা। বলুন। আমার মনে হচ্ছে আপনার একবার ওর ফ্রেন্ডের বাসায় যাওয়া উচিত। লাস্ট তো ও ফ্রেন্ডের বিয়েতে ওদের বাসায় ছিল। নিরুপমা কিছু একটা ভেবে বলল, অ্যাড্রেস পাঠিয়ে দেন। আলিফ নিরুপমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনার চোখে পানি। নিরুপমা চটজলদি চোখ মুছে বলে উঠল, চোখে কি যেন পড়েছে। কথাটা বিশ্বাস হলো না আলিফের, তবুও চুপচাপ এটাই মেনে নিল। সে তো জানে নিরুপমা কেমন। গাড়ি থেকে আছে একটা বিশাল বড় বাড়ির সামনে। আলিফ নিরুপমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম একা যাবেন? নিরুপমা আলিফের দিকে তাকিয়ে বলল, তোমার বাইক কোথায়? আলিফ মাথার চুল চুলকাতে চুলকাতে বলল, আনিনি তো ম্যাডাম। আলিফ, তুমি আমাকে আপু বলে ডাকবে। ম্যাডাম ভালো লাগে না। আলিফ খুশি হয়ে গেল। নিরুপমা আলিফকে বলল, পেছনে একটা রিকশা নিয়ে আমাকে ফলো করবে কেমন? আলিফ মাথা নেড়ে সম্মতি জানালো। নিরুপমার গায়ে নীল 3 পিস, সাথে মুখে হালকা মেকআপ, ওড়না এক পাশে দেওয়া, চুলগুলো ছেড়ে দেওয়া। যে কেউ দেখলে প্রথম দেখায় চোখ সরানো মৃত্যুর মতো কঠিন হয়ে দাঁড়াবে। নিরুপমা বাড়ির ভেতরে এসে আশেপাশে তাকালো। বিশাল বড় বাড়ি হলেও বাড়িতে তেমন কাউকে চোখে পড়ছে না। একজন মহিলা চোখ মুখ কুঁচকে এদিকেই আসছে। হঠাৎ নিরুপমার উপর চোখ পড়তেই চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বড় বেগম গো, দেইখা যান, একখান পরি নাইমা আইছে আমগর বাড়িতে। এত বড় চিৎকার ছিল যে বাড়ির ভেতর থেকে একজন মহিলা দ্রুত বেরিয়ে আসলো। মহিলার পেছনে পেছনে একটা ছেলে আর 2টা মেয়ে বেরিয়ে আসলো। সবাই দরজার সামনে এসে থমথমে মুখে তাকিয়ে রইল নিরুপমার দিকে। মেয়ে 2টা ফিসফিস করে কি যেন বলছে। নিরুপমা একটু হাসার চেষ্টা করে বলল, আসলে একটু পানি। মহিলাটা জহুরি চোখে নিরুপমার দিকে তাকিয়ে বলল, তুমি কে? আমি নিরুপমা। এখানে কি? এখান দিয়েই যাচ্ছিলাম, ভীষণ পানির পিপাসা পেয়েছিল।
মহিলাটা মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, ভেতরে আসো। চিৎকার করা মহিলাটার দিকে তাকিয়ে বলল, ফিরুজা যাও, উনার জন্য পানি নিয়ে আসো। কি আজব, ফিরুজা হা করে এখনো তাকিয়ে আছে নিরুপমার দিকে। ফিরুজা বেগমের ধনকে ধ্যান ভাঙল ফিরুজার। নিরুপমার সবার দিকে তাকিয়ে ঈগল চোখে তাকালো সবার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। ছেলেটা এখনো এক ধ্যানে কেমন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নিরুপমার সারা শরীর দেখছে। নিরুপমা হেসে ভেতরে ঢুকল। পানি খেয়ে বলল, ধন্যবাদ আন্টি, এখন আমি আসি। তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো? মহিলার আগ্রহ দেখে মনে মনে নিরুপমা আবারও হাসল। মহিলা আবার বলে উঠল, আমার ছেলে হিরণ বলেই একটা ছেলেকে ডেকে আনলো। ডাকার প্রয়োজন হয়নি, হিরণ নাম নিতেই ছেলে হাজির। দরজায় দাঁড়ানো ছেলেটা এটা। মহিলার মতিগতি নিরুপমা বুঝল, ছেলের বউ করে আনার জন্য এমন আজব আজব কথা বলছে। নিরুপমা আন্টি, আমি এখানে নতুন, সামনের মোড়ে আমার বাসা, এখন আসি। দাঁড়াও। নিরুপমা আশেপাশে আবার তাকালো। মহিলা সেই ছেলেটাকে আবার ডেকে বলল, মেয়েটা একা একা বাসায় যাবে, তুই একটু এগিয়ে দিয়ে আয়। যেন ছেলেটা এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। মনে মনে হাসল নিরুপমা। গাড়িতে বসে আছে নিরুপমা আর হিরণ। নিরুপমা গরম লাগছে এমন ভাব করে ওড়নাটা সরিয়ে রাখল। হিরণ গাড়ি চালানো থেকে বেশি চোখ যাচ্ছে নিরুপমার দিকে। নিরুপমা মাদক চোখে তাকিয়ে রইল হিরণের দিকে। হিরণের মাথা ধরে যাওয়ার মতো নেশা উঠে গেল। নিরুপমা ঠোঁট কামড়ে হাসল। হিরণ গাড়ি থামিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। নিরুপমা একটু ঝুঁকে বলল, আপনি ঠিক আছেন? বাসা তো আরো সামনে। হিরণ নেশা চোখে তাকিয়ে বলল, কিন্তু। হিরণ কিছু বলার আগেই নিরুপমা বলে উঠল, ঈশ্বর, অনেকটা ঘেমে গেছেন। নিরুপমা রুমাল দিয়ে হিরণের কপাল মুছতে এগিয়ে আসলো। হিরণ চোখ বন্ধ করে নিল, চোখ বন্ধ করে নিরুপমার হাতের ছোঁয়া পাওয়ার অপেক্ষা। নিরুপমা হিরণের কপাল থেকে রুমাল নিয়ে নাকে চেপে ধরল। হিরণ কিছু বুঝে উঠার আগেই মাথা চক্কর দিয়ে উঠল, চোখ ঝাপসা হয়ে গেল। অনেক কষ্টে নিরুপমার দিকে আঙ্গুল তক করে বলে উঠল, তুমি। তুমি। আর কিছু বলার আগেই জ্ঞান হারায়। নিরুপমা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে আলিফকে কল দিয়ে বলল, কাজ হয়ে গেছে, গাড়িতে চলে আসলো। আলিফ দ্রুত গাড়িতে এসে দেখে ছেলেটা জ্ঞান হারিয়েছে। এটাকে এখন কি করবে আপু? এটাকে নিয়ে হাত পা বেঁধে রাখো, রাতে আমি আবার আসব, তখন এর ব্যবস্থা করব। অনেক কষ্টে ব্যালকনিতে আসলো নিরুপমা। প্রতিদিন এভাবে 2 তলায় উঠতে নামতে একদম সহজ হয়ে গেছে এটা, কিন্তু আজ মনে হচ্ছে শরীর চলছে না। নিরুপমা ব্যালকনি থেকে রুমে পা দিবে তখনই পেছনে থেকে শুনতে পেল, জবা, আপনার বিয়ে কোন কাজী অফিসে হয়েছিল? এমন একটা প্রশ্ন শুনতাই পা থমকে গেল জবার। অভ্র নিজের ব্যালকনি থেকে প্রশ্ন ছুড়েছে জবার দিকে। জবা পেছনে ফিরে বুকে 2 হাত গুজে বলে উঠল, এটা জেনে আপনার কাজ কি? অবশ্যই কাজ আছে, আমার ভাইয়ের বউ আপনি, ভাইয়ের বিয়ের গল্প সবার শুনতে ইচ্ছে হয়, কিন্তু আমার বলতে ইচ্ছে হচ্ছে না। অভ্র জবার কথায় ওর দিকে আবার প্রশ্ন ছুড়ল, বিয়েতে দেনমোহর হিসেবে কি কি শর্ত রেখেছিলেন? জবা ভেতর ভেতর ভীষণ ভয় পেল, তাও সাহস দেখিয়ে বলল, শর্ত? কিসের শর্ত? সেটা তো আপনি ভালো জানেন। জবা ভয়ে জমে গেল, এতক্ষণ ক্লান্ত শরীর ভয়ে কেমন ঝিমঝিম করছে। তাহলে কি অভ্র সব বুঝে গেছে কিভাবে? আসিফ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ কিছু জানে না। অভ্র জবার দিকে একটা আপেল ছুঁড়ে মেরে বলল, খেয়ে নিন, ঝিমঝিম করা মাথা ঠিক হয়ে যাবে। জবা আপেল হাতে নিয়ে অভ্রের দিকে ছুঁড়ে রেগে বলে উঠল, আমাদের বিষয় থেকে দূরে থাকেন, এইসব আপনার ভাবতে হবে না। ভাবতে কে চায় বলেন? কিন্তু ভাবতে তো হয়। ভাবি বলে কথা। ভাবি? বউ নই ওকে, হতে কতক্ষণ? অভ্রের এমন কথায় জবা আরো রেগে গেল, আপনার বউ হওয়ার থেকে মরে যাওয়া ভালো। অভ্র ব্যালকনিতে একটু ঝুঁকে বলে উঠল, তাহলে মরে যান, আমার উপর দাফন করে নিব আমার বুকে। জবা দাঁতে দাঁত চেপে বলে উঠল, ফালতু। অভ্র বুকে হাত দিয়ে বলল, ঈশ্বর, বুকে এসে লেগেছে, এত সুন্দর করে কেউ ফালতু বলে? জবা বুঝল ওর সাথে বকবক করে লাভ নেই, জবা আরো কথার জালে ফেসে যাবে। জবা ভেতরে চলে যায়, পেছনে থেকে অভ্র আবার বলে, আপনাদের কাজীর সাথে আজ দেখা হলো।
জবা নিজের রুম থেকে একটা বই অভ্রের দিকে ছুঁড়ে বলে উঠে, বেয়াদব ছেলে। অভ্র হু হু করে হেসে বলল। জবা মনে মনে বলে উঠল, কাজীর সাথে দেখা করেছে, হু বিয়ে করলে তো কাজী আসবে আজব। অভ্র হয়তো জবার মনের কথাটা বুঝতে পারল। সে আরো শব্দ করে হেসে উঠল। কুলসুম বেগম গম্ভীর মুখে বসে আছে ড্রয়িং রুমে। জবা বেলির সাথে কথা বলছে আর সিঁড়ি দিয়ে নামছে। জবা কি যেন বলছে আর বেলি খিলখিল করে হেসে উঠছে। কুলসুম বেগম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল জবার মুখের দিলে। দুধে আলতা গায়ের রং, চোখ টানা টানা, ঠোঁটের পাশে ছোট একটা তিল, হালকা হাসি দিলে গালে টোল পড়ে, চুলগুলো হাঁটুর নিচ পর্যন্ত। হাইট কত হবে? 5 ইঞ্চি তো হবেই। কুলসুম বেগম চোখ বন্ধ করে মাথা চেপে ধরে কিছু সময় বসে রইলেন। বেলি কুলসুম বেগমের পাশে বসে জিজ্ঞেস করল, বড় আম্মু তুমি ঠিক আছো? কুলসুম বেগম চোখ খুলে বেলির দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে উঠল, আমি ভালো আছি। তোমার বড় আম্মুকে কখনো খারাপ থাকতে দেখেছ? ওদের সোফার পাশে দাঁড়িয়ে ছিল জবা। অসুস্থ বলে কয়ে আসে না, আল্লাহর কখন কাকে কি করে কেউ বলতে পারে না। আর জানেন তো, আল্লাহ যাদের উপর ভীষণ খুশি হয়ে থাকেন তাকেই অসুস্থ করে পরীক্ষা নেন। কুলসুম বেগম এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে জবার কথাগুলো শুনল। চোখ না তুলেই চোখ মুখ শক্ত করে বলে উঠল, আর যাদের অসুস্থ করেন না তাদের পছন্দ করেন না। বিষয়টা তেমন না, আল্লাহ ভালো জানেন। মাঝে মাঝে একটু আল্লাহকে স্মরণ করে তার কাছে মাথা নত করা উচিত। কুলসুম বেগম বেশ চালাক মহিলা। জবা কি বুঝাতে চেয়েছে কুলসুম বেগম খুব ভালো করেই বুঝলেন। লাস্ট কবে সিজদা করেছিলেন জায়নামাজে উনি ভুলে গেছেন। দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছেন ভুলেই গেছেন এই দুনিয়া কিছুই না, এটা শুধু একটা পরীক্ষার হলো। অথচ আমরা ভুলে যাই রেজাল্টের জন্য আরেকটা পৃথিবী আছে যার শুধু আছে শেষ নেই। কুলসুম বেগম লজ্জায় পড়লেন যেন বেলি জবার সামনে। কুলসুম বেগম উঠে সোজা সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন। বেলি বলে উঠল, পাশে বসো। জবা বসল। বেলি জবার দিকে তাকিয়ে বলল, আমাকে শাড়ি পরা শিখাবে? আচ্ছা, তোমার শাড়ি পরার স্টাইল খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শিখিয়ে দিব। ছোট থেকে শাড়ি পরতে? না। কবে থেকে? তোমাদের বাড়িতে এসে প্রথম। বেলি চোখ বড় বড় করে মুখে এক হাত দিয়ে অবাক ভঙ্গিতে বলল, কি? জবা হাসল। বেলি আবার বলে উঠল, ভাই শিখিয়েছে তাই না? হে হে, বলো বলো। বেলি দুষ্টু হেসে জবাকে ধাক্কা মেরে বলে, চোখ ছোট ছোট করে মিটিমিটি হাসছে। জবা এক হাতে কানের পেছনে চুলগুলো গুজে বলে উঠল, তেমন কিছু না বেলি। জবাকে লজ্জা পেতে দেখে খিলখিল করে হেসে উঠল বেলি। আরে আরে, লজ্জা পাচ্ছ? লজ্জা পেও না পেও, এভাবে লজ্জা পেয়ে গাল লাল করে কানের পেছনে চুল গুজলে আমি নিজেই ক্রাশ খেয়ে অজ্ঞান হয়ে যাব। বেলি ফ্লার্ট করা দেখে জবা হেসে জিজ্ঞেস করল, তুমি তো ফ্লার্ট খুব ভালো করতে পারো, কয়জন পটালে? বেলি থুতনিতে আঙ্গুল রেখে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, হবে তো অগণিত। কি বলো বেলি, সত্যি? হ্যাঁ, চলো একটা সিক্রেট বলি। বলো। আমার এখন রানিং বয়ফ্রেন্ড আছে 8টা। জবা চোখ বড় বড় করে বেলির দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিও না, সবগুলো ফেসবুকে। ওদের ঠকানো হচ্ছে বেলি। একদম না, আমি জানি এরাও আরো 4-5টা করে। কেউ যদি সিরিয়াল হয়ে যায় তখন কি করবে? হোক, তাতে আমার কি? কষ্ট পাবে। পাক আমি বাধ্য করিনি, ওরা প্রেমে পড়েছে, প্রপোজ ওরা করেছে, নিষেধ করলে কষ্ট পাবে। আমি একজন মানুষের মনে নিষেধ করে জেনে শুনে কষ্ট দিতে পারি না। এত মানবতার ফেরিওয়ালি হয়ে একটা সময় নিজেই বাস খাবে। ওহু, বাস খাওয়ার আগেই বিয়ে করে নিচ্ছি। কাকে? বেলি লাজুক হেসে বলে উঠল, তুমি জানো না? নাত জানি না। আচ্ছা শুনো, মিষ্টি নিয়ে তোমার রুমে গিয়ে আগে মিষ্টি খাওয়াব, তারপর সুখবর। আচ্ছা, তোমার ইচ্ছে। ওদের কথার মাঝে এসে উপস্থিত হলো আয়ান। আয়ান আর চোখে প্রথম জবার দিকে তাকালো, কি নিয়ে তোদের এত হাসাহাসি হচ্ছে? তোকে কেন বলতে যাব? সব সময় বাঁকা বাঁকা উত্তর না দিলে তোর পেটের ভাত হজম হয় না। না হয় না, সেই জন্যই বলি না, আমার না হলেও বাঁকা বাঁকা কথা বলে তোর পেটের ভাত হজম করার চেষ্টা করি। তোর সাথে ঝগড়া করার আমার মুড নেই। কেন, প্রেমিকা ব্রেকআপ করে দিছে নাকি? আমার প্রেমিকা আসবে কই থেকে?
না, শুনেছি ব্রেকআপের পর ছেলেদের মুড খারাপ থাকে। তোর মতো সারাদিন ফেসবুক আর ছেলে নিয়ে আমি পড়ে থাকি না। ভালো কথা, তুই আমার বন্ধু রাফির সাথে নাকি রিলেশনশিপে গেছিস? বেলি চোখ বড় বড় করে বলে উঠল, ওই কালা চেংড়া পোলাডা। হুম। ছি, আমার নজর এতটাও খারাপ নয়। ওর ফেক আইডি দিয়ে তোকে নক দিয়েছিল, আসল আইডিতে সমস্যা ছিল তাই। বেলি মাথায় হাত দিয়ে বসে রইল। কাল রাতে একটা রাফি নামের ছেলে প্রপোজ করেছিল, প্রোফাইলে হ্যান্ডসাম একটা ছেলের ছবি দেখে সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। জবার কথা কি সত্যি হতে যাচ্ছে? বাস, তাহলে রেডি। বেলির মুখ দেখে জবা মুখ টিপে হেসল আর আয়ান বিরক্ত মুখে তাকিয়ে রইল। বেলি কাদু কাদু মুখ করে বলে উঠল, এখন কি হবে? আমি তো ভাবছি অন্য কেউ প্রোফাইলে তো কত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলের ছবি ছিল। কিছু করার নেই, বিয়ের প্রস্তাব নিয়ে আসবে বলেছে। বেলি হাত দিয়ে বাতাস করতে করতে বলল, পানি পানি, জলদি পানি দাও, আমি হার্ট অ্যাটাক করব। আয়ান টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে বেলির মুখের উপর ঢেলে দিল। কুত্তা, এটা কি করলি? তুই তো বললি। বেলির আগে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ানের দিকে। আয়ান কিছুই হয়নি এমনভাবে সোফায় বসে বলে উঠল, কেমন আছেন জবা ম্যাম? জবা অপ্রস্তুত হয়ে পড়ল ম্যাম বলাতে। হালকা হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন একদম ভালো। জবা কি উত্তর দিবে খুঁজে পেল না। আয়ান আবার বলে উঠল, একটু কাজের চাপ বেশি, তাই আপনার সাথে অনেকদিন দেখা করতে পারি না, কিছু কথা ছিল আপনার সাথে। জি বলুন। আয়ান বলার জন্য প্রস্তুত হতেই এসে হাজির হলো মৌরি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে বলল, তোমরা আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছ। মৌরির রাগ করাকে তেমন কেউ পাত্তা দিল না। মৌরি আয়ানের পাশে বসে বলল, আমাকে দেখে তোমরা এভাবে চুপ কেন হয়ে গেলে? জবা জিজ্ঞেস করল, তোমার পায়ের কি অবস্থা? মৌরি মুখ কালো করে বলে উঠল, কেমন দেখতেই তো পাচ্ছ। ওরা টুকটাক কথা বলতে শুরু করলো, তবে এর আগমনে আয়ানের আর কিছু বলা হলো না। ওদের আড্ডার মাঝে শায়লা সিদ্দিকী হাতে কিছু ফল, দুধ আর ডিম এনে জবার সামনে রেখে বলল, অনেক আড্ডা দিয়েছ, এইগুলো খেয়ে নাও। জবা আশেপাশে সবার দিকে তাকালো। সবাই কথা বন্ধ করে তাকিয়ে আছে জবা আর শায়লা সিদ্দিকীর দিকে। আন্টি, আমার এখন ইচ্ছে করছে না। ইচ্ছে করবে না এই সময়, তাও নিজের জন্য না হোক, বাচ্চার কথা ভেবে খেতে হবে। মৌরি রাগী দৃষ্টিতে জবার দিকে তাকিয়ে আছে। শায়লা সিদ্দিকীর এই আদর কেয়ারিং মৌরির বিষের মতো লাগছে। মৌরি বলে উঠল, এত নাটক না করে খেয়ে নাও। আর ফুপিমণি, তোমার এইসব আদিক্ষেতা দেখানোর এত কি আছে? প্রেগন্যান্সির সময়টা এত আহামরি কিছু নয়। তুমি কি এর আগে প্রেগন্যান্ট হয়েছিলে? না মানে কিভাবে বুঝলে আহামরি কিছু নয়? জবার এমন কথা শুনে মুখ টিপে হেসে উঠল বেলি আর আয়ান। মৌরির আগে দুঃখে হাত চেপে ধরে বসে রইল। লতিকার আম্মা এসে জানালো, কুলসুম বেগম জবাকে ডাকছে। জবা দাঁড়িয়ে আছে কুলসুম বেগমের রুমের সামনে। ভেতরে আসো। জবা এই নিয়ে দ্বিতীয়বার এই রুমে পা রাখল। একবার চোখ ঘুরিয়ে পুরো ঘর দেখে নিল। কুলসুম বেগম লতিকার আম্মাকে 2 কাপ কফি আনতে বলে জবার মুখোমুখি সোফায় বসল। দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে চাই না, সোজাসাপটা বলছি। বলুন। মায়া তোমার কে হয়? ভয়ে বুক কেঁপে উঠল জবার মা। মায়া কে? কুলসুম বেগম রেগে জবার গাল শক্ত করে চেপে ধরে বলল, তোমার কাছে মায়ার ডায়েরি কি করছে? কে হয় তোমার? তারপর আর কিছু শোনানো হয়নি। এখানে কি কথা হয়েছিল তাদের মাঝে তারাই জানে। মধ্যরাত আকাশের দিকে তাকিয়ে আছে জবা, চোখে পানি চিকচিক করছে। খুব সাবধানে ওর পাশে এসে দাঁড়ালো কেউ। জবা কারো উপস্থিতি বুঝতে পেরে তাকালো, পাশে অভ্র দাঁড়িয়ে আছে। আচ্ছা জবা, আকাশ কি কারো দুঃখ কমাতে পারে? আকাশ কারো দুঃখ কমায় না, আকাশের গভীরে দুঃখরা বাসা বেঁধে থাকে। এই যে মধ্যরাতে মানুষ আকাশের মাঝে দুঃখ উড়িয়ে বেড়ায়, দীর্ঘশ্বাসে দুঃখ উড়িয়ে শান্তি খুঁজে। দুঃখরা আকাশে উড়ে গিয়ে বাসা বাঁধে। কখনো বৃষ্টি হয়ে জোরে কারো ঘরে মনে সম্পর্কে, আবার কখনো কালো মেঘ হয়ে পুরো আকাশ জুড়ে রাজত্ব করে বেড়ায়। আর পাপ? পাপ কি কমাতে পারে? পাপ কিভাবে আকাশ কমাবে? মধ্যরাতে নিজের পাপ কি আকাশে লুকিয়ে বেড়ানো যায়?
পাপ হলো তারার মতো পাপ একদিন ঠিক নিজের আকাশে ঝলমল করে উঠবে, তা লুকিয়ে বেড়ানো অসম্ভব, লোকের কাছে লুকিয়ে বেড়ালেও তার রাতের আকাশ হোক আর মনের আকাশে তারার মতো যে ঝলমল করে উঠে আর আগুনের মতো পুড়ায়। জবা সময় মানুষ সবকিছু এত বদলে কেন যায়? মানুষ কেন অতীত ভুলে যায়? ভুলে যায় নিজেকে। সময় অতীত হয়, মানুষ না তাকে বদলাতে বাধ্য করা হলে সে কি করবে? নিজেকে ভুলে নতুন কাউকে নিজের মাঝে তৈরি করে নিতে হয়। এই দুনিয়ায় ভালো মানুষের দাম কোথায়? আপনি সেই আগের জবা হয়ে যান না, সেই আমার রক্তজবা। কিছু মানুষ নামের পশুদের মানুষ বানাতে হলে আমাকে যে আরো দূর যেতে হবে। তবে আপসোস কি জানেন? কি? কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, কিছু মানুষ নামের পশুও মানুষ হয় না, এরা আজীবন পশুই থেকে যায়। তাই তাদের এই দুনিয়ায় বেশি দিন বাঁচতে দেওয়া উচিত নয়। আমার জবা তো লজ্জায় তাকাতে পারতো না, একটা কথা বলতে গিয়ে 10 বার ঢুক গিলত, এতটা কঠিন কবে হলে? জবা অদ্ভুতভাবে হেসে উঠল। হাসছেন কেন? হাসছি এটা ভেবে আমি আপনার ছিলাম কবে? আপনারা ছেলেরাও না। তোমার মনে এত ঘৃণা কার জন্য? চোখে মুখে এক পৃথিবী মুগ্ধতা, আর মনের ভেতর অন্য নারীর শরীর ছোঁয়ার আকাঙ্ক্ষা। এই পুরুষের প্রতি ঘৃণা রেখে তাকে মনে রাখবো, এত বড় মনের অধিকারী এখনো হতে পারিনি। ওটা একটা কি? আমাদের চোখের ভুল? সবার চোখ ভুল দেখেছিল। ঠিক আছে, সবাই ভুল দেখেছে, কিন্তু আমি যে একই ঘরে দুজনকে খুবই জঘন্য অবস্থায় দেখেছিলাম। ওই মেয়ে মিথ্যা বলেছিল। কিন্তু কেন? কেন একটা মেয়ে নিজের চরিত্রে মিথ্যা বলে দাগ লাগাবে? অভ্র মাথা নিচু করে বলল, এই জন্য আমার ভাইকে মেরে ফেলবে? ওই বেচারার তো কোনো দোষ ছিল না। আপনার মন মানসিকতা সেই নিচু স্তরের রয়ে গেছে আজও। একজনের শাস্তি অন্য কেউ কেন পাবে? আর যেখানে সেই মানুষটাকেই শাস্তি দেওয়া যেত। কখনো যদি জানতে পারো সবকিছু মিথ্যা ছিল, আমাকে ফাঁসানো হয়েছিল, আপসোস হবে না? আপসোস হবে না আমাকে একটা বার বিশ্বাস না করার জন্য? 6 বছর হয়ে গেছে, এখনো এটাই সত্যি হয়ে আছে। মিথ্যা হলে ওই সময় প্রমাণ হতো, আর এভাবে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতেন না। আমি পালিয়ে যাইনি, আমি বাধ্য করা হয়েছিল। আপনি ছোট বাচ্চা নন, কেউ আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে তো কেউ আপনাকে বাধ্য করেছিল দেশ ছাড়তে। এইগুলো হাস্যকর নয়। যাই হোক, এইসবে আমার মাথা ব্যথা নেই। সময় আর অতীতের স্মৃতি মনে রাখতে নেই। আর অতীতের মানুষ? মানুষ কি অতীত হয়? হয় না। না, মানুষ হয় ইতিহাস, যা কিছুটা ঘৃণা আর কিছুটা ভালোবাসায় বেঁচে থাকে। কিছু সময় এখানে নীরবতা চলে। জবা চলে যেতে নিলে অভ্র ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেন আলতো তবে শান্ত কণ্ঠে বলে উঠল, আমার ভাইয়ের মৃত্যুর খুনি আপনি হলে সত্যি আমাকে ভুলে যাব কখনো? আপনি আমার হৃদয়ের রানী ছিলেন, আবার রক্তজবা। আমি সর্বোচ্চ করব আপনার শাস্তির জন্য। শান্ত কণ্ঠে হুমকি ছিল এটা। জবা হালকা হেসে চোখ লাল করে তাকিয়ে বলল, আমার মায়ের মৃত্যুর জন্য এই পরিবারের কেউ দায়ী হলে আল্লাহর কসম আমি তাকে নিজ হাতে খুন করব, কাউকে ছাড়ব না, একজনকেও না। আমার মায়ের চিৎকার আর্তনাদ আমাকে আজও ঘুমাতে দেয় না। আমি এমন একটা অসহায় মেয়ে ছিলাম, আলমারির পেছনে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারিনি। এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি আমার মায়ের ইজ্জত বাঁচাতে পারিনি। ওরা 7-8 জন ছিল, আমি সামনে গিয়েই বাকি করতে পারতাম। ওদের শাস্তির জন্য যে আমাকে বাঁচতে হতো। আমার মায়ের আর্তনাদ ওদের কান পর্যন্ত পৌঁছায়নি। আপনাদের মতো জানোয়ার যে ওরা। আমাকে যে কিছু জানোয়ারকে মানুষ বানানোর জন্য বাঁচতে হতো। আমি কাউকে ছাড়ব না। জবার এই সব আবলতাবল কথা কিছু বুঝতে পারল না অভ্র। জবার আম্মুকে আর এই বাড়ির কেউ কেন উনার খুনি হবে? জবার কথায় বোঝা যাচ্ছে উনার সাথে খুব খারাপ কিছু হয়েছিল। অভ্র জবাকে শান্ত করার জন্য জবার গালে হাত রেখে বলল, শান্ত শান্ত হও জবা। জবা অভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে উঠল, আমাকে ছুবে না। চলবে।